আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নিষেধাজ্ঞা রেখেই প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দেওয়ার নির্দেশনা থাকছে এবার। সোমবার রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করে ইসি। এতে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানা, পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ আসন প্রতি 20টিরও বেশি বিলবোর্ডে নিষেধাজ্ঞা থাকছে বিধিতে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলও হতে পারে। 15 নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকায় সমালোচনার মুখোমুখি হয় পুলিশ বাহিনী। 5 আগস্ট পরবর্তী নিরাপরাধ পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে বাহিনীটির নানা সংস্কারের একটি পোশাক পরিবর্তন। তবে শুধু পোশাক পরিবর্তন নয়, জনগণের সেবক হিসেবে মন মানসিকতার পরিবর্তন জরুরি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ। আর পুলিশ সদর দপ্তরের দাবি, সবকিছুর ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করাই বাহিনীর লক্ষ্য। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। গেল 15 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীকে ন্যাক্কারজনকভাবে দলীয় ও ব্যক্তি স্বার্থে ব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করায়। এমনকি গণ-অভ্যুত্থানে পুলিশের অনেক সদস্যদের ভূমিকা ছিল জনবিরোধী। এ অবস্থায় বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। গুলি খাইছে একটা। চলতি মাসের 15 তারিখ থেকে পুলিশকে আর চিরচেনা পোশাকে দেখা যাবে না। কনস্টেবল থেকে শুরু করে আইজিবি পর্যন্ত সব স্তরের সদস্যরা এখন থেকে আয়রন রঙের পোশাক ব্যবহার করবেন। তবে একবারেই নয়, বদলাবে পর্যায়ক্রমে। প্রথম ধাপে মহানগর পুলিশ, হাইওয়ে, নৌ পুলিশ ও পিবিআই এর সদস্যদের নতুন পোশাক দেওয়া হচ্ছে। অভিভাবক তো পরেই পড়বে আর কি, এটা হচ্ছে আমাদের। সুতরাং পর্যায়ক্রমে, যেহেতু এটা একটা পর্যায়ক্রমে দেওয়া হবে, একসাথে তো অতগুলা কাপড় সরবরাহ করার মতো পরিস্থিতি নাই। তো ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ, এরা আগে পড়বে। পুলিশের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে নতুন পোশাকে কোনো তাৎপর্য বহন করবে না বলে মনে করেন এই বিশেষজ্ঞ। পোশাক পরিবর্তনের মাধ্যমে আমার মনে হয় খুব বড় ধরনের কোনো পরিবর্তন হবে না, যদি আপনি প্রফেশনালিজমের জায়গাটাকে শক্তিশালী করতে না পারেন। অর্থাৎ পুলিশকে যদি আপনি দলীয়ভাবে প্রভাবিত করেন, তো ও তো চাকরি বাঁচানোর জন্য আপনার কথা শুনবে। লাভ হবে আপনার, কিন্তু ক্ষতি হবে দেশে। তবে যে কোনোভাবে প্রভাবমুক্ত রাখা গেলে দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখতে পারবে বাহিনীর সদস্যরা। পুলিশ নিজেই চ্যালেঞ্জের মধ্যে ছিল, এখন ওভারকাম করার চেষ্টা করতেছে, তাকে মনোবল ফেরানোর চেষ্টা করতেছে। এখন নতুন পোশাকে হয়তোবা নতুন মানুষ হয়তোবা কেমন আচরণ করে, এটা আমার মনে হয় পাবলিকই ভালো বলতে পারবে। নির্বাচন হওয়ার আগেই তো এটা বাস্তবায়ন হওয়া খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি। তা আমার মনে হয় সরকারের হাতে এখনো কিছুটা সময় আছে। তারা অন্ততপক্ষে পুলিশ বাহিনীর মধ্যে যে নৈতিক মনোবল, সেই মনোবলটা ফিরায় আনার জন্য হলেও তারা এই কমিশনের রিপোর্টটাকে বাস্তবায়ন করার দিকে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে র্যাবের পোশাকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। র্যাব সূত্রে জানা গেছে, বাহিনী সদস্যরা আপাতত কালো রঙের পোশাকেই থাকবেন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রাজধানী বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 11টায় মোটরসাইকেল যোগে 5টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাবার সময় এনসিপি নেতাকর্মীরা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। ককটেলের আঘাতে এক সিএনজি চালক আহত হয়েছে এবং এনসিপি নেতা শিশিরের মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মাঝেও গভীর রাতে যাত্রাবাড়ি ও রায়েরবাগে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাইক এসে এখানে মূলত প্রথমে ককটেলটা বিস্ফোরণ করে। তখন আমাদের মহানগরের যুগ্ম সমন্বয়কারী শিশির আহমেদ, মোস্তাক আহমেদ শিশির ভাই, উনি এখানে ছিলেন। ওনার গাড়ি নিয়ে চেস করে সামনে যে ওকে হচ্ছে মূলত মানে আটক করা হয়। আমার প্যাসেঞ্জারের জন্যই দাঁড়াচ্ছিলাম, হঠাৎ করে দিয়েছি বিকট শব্দ। আমি আতঙ্কিত হয়ে আমি দৌড় মেরে চলে গেছি উপরের দিকে। তো তারপরে দেখি যে আমার এই জায়গায় যন্ত্রণা হয়। তো তারপরে আমি খেয়াল করে দেখলাম যে আমি আহত। পার্টি অফিসের সামনে থেকে গাড়ি নিয়ে যখন মুভ করব, গাড়ি কেবল ড্রাইভার পিক আপ দিচ্ছিল, ঠিক ওই মোমেন্টে
আমাদের গাড়ির ঠিক পেছনে তারা ককটেল নিক্ষেপ করে। মাদারীপুরের ডাশার উপজেলায় প্রায় ৭৫,০০০ মানুষ বঞ্চিত মৌলিক স্বাস্থ্যসেবা থেকে। উপজেলা ঘোষণার ৪ বছর পেরিয়ে গেলেও এখানকার মানুষ এখনও দেখেনি একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রূপ। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে উপজেলাবাসী। প্রশাসন বলছে জমি অধিগ্রহণ চলছে, বিষয়টি দ্রুতই সমাধান হবে। মাদারীপুর দক্ষিণ প্রতিনিধি শাহজালাল সর্দারের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। মাত্র ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র থাকলেও নেই নিয়মিত চিকিৎসক, ঔষধ ও পর্যাপ্ত সরঞ্জাম। সপ্তাহে মাত্র ২ দিন চিকিৎসক আসলেও চলে যান দুপুর ১টার মধ্যে। ফলে স্থায়ীভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মাদারীপুরের ডাশার উপজেলার মানুষ। গর্ভবতী নারী থেকে শুরু করে নবজাতক সবাইকে স্বাস্থ্যসেবার জন্য ছুটতে হয় দূরের কালকিনি, গৌরনদী অথবা মাদারীপুর হাসপাতালে। এতে বাড়তি খরচের পাশাপাশি ব্যয় হয় সময়। অনেকে জরুরি রোগী পরিবহনের রাস্তাতেই ঝুঁকিতে পড়ছেন। আমাদের কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নাই, আমাগো অনেক কষ্ট ভোগ করিয়া কালকিনি অথবা মাদারীপুর যাইতে হয়। হাসপাতাল আছে, কাজ চলে না। এই হাসপাতালটাই সব সময় দেখি বন্ধ, এমনি মাঝে মধ্যে খোলে টিকা দেওয়ার জন্য। আমরা এখানে কোনো সেবা পাচ্ছি না, আমাগো অনেক দূরে যাইতে হয়, এখানে কোনো ডাক্তার নাই। আমরা চাই এই দ্রুত এখানে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালটি দ্রুত যেন সরকার নির্মিত করে। জনবল সংকটের কারণে সঠিকভাবে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। জনবল ঘাটতি, পুরোপুরিটা ফাংশনাল না, এজন্য আমরা জনবল ঘাটতিতে আছি এবং পুরোপুরিভাবে আমরা এটাকে চালু করতে পারি নাই। তবে ভূমি অধিগ্রহণ চলছে, দ্রুতই স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের আশা এই কর্মকর্তার। ভূমি অধিগ্রহণের কাজ চলমান আছে, আশা করা যাচ্ছে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলে পরবর্তীতে এখানে দ্রুত একটি উপজেলা হাসপাতাল নির্মাণ করা সম্ভব হবে। ৭৫,০০০ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। বরগুনার পাথরঘাটা আর কিশোরগঞ্জের ভৈরবে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোগী ও স্বজনদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না পর্যাপ্ত চিকিৎসা সেবা, রয়েছে চিকিৎসক ও ওষুধের তীব্র সংকট। খাবার, স্যালাইন আর নাপা দিয়েই চলছে ডেঙ্গুর চিকিৎসা। পরিস্থিতি মোকাবেলায় নেই পৌর প্রশাসকের কার্যকর কোনো উদ্যোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দক্ষিণের জেলা বরগুনার পাথরঘাটায় হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রায় ৩ লাখ মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত চিকিৎসক, বেড ও ওষুধের সরবরাহ। সরকারি হিসাবে এবছর উপজেলায় ৯৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন ২ জন। রোগী অসুস্থ, ঘামে, অতিরিক্ত ঘামে, একটা পাখাও পাই না, অত কষ্টই তো, বাথরুমে তো যাওয়াই যায় না, বমি চলে আসে। আজকের ৫০ শয্যা বিশিষ্ট হসপিটাল হলেও আজকে রোগী আছে ৩-৪০০। এই মশা নিধনের জন্য একদিনও তাদেরকে পাওয়া যায় না। পৌরসভার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, ইএনও মহোদয়ের পক্ষ থেকে আমরা কোনো ধরনের পাথরঘাটা এই স্পটটাকে এখানে আলাদাভাবে ডেঙ্গুর একটা ইউনিট খোলা হোক। জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আমাদের জনবল, বিশেষ করে ডক্টর, ক্লিনার এবং উপরে অন্যান্য স্টাফদের অপ্রতুলতার কারণে চিকিৎসা সেবা আমাদের ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ইউসুফ স্যারের মাধ্যমে আমরা এটা ব্যবস্থা করতেছি। এদিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এরই মধ্যে মৃত্যু হয়েছে একজনের। আর বড় মেয়ের আগে আছে জ্বর, পরে আমার আছে, পরে আমার বড় ছেলের, পরে আবার ছোট ছেলের, পরে আবার নাতিনের জ্বর আছে। আক্রান্ত হইতাছে, এই লোকেরা ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না, খুবই মারাত্মক অবস্থা আমাদের ভৈরবে। হসপিটালগুলোতে আসলে ঠিক মতো ডাক্তার পাওয়া যাচ্ছে না, চিকিৎসা পাওয়া যাচ্ছে না। শুধু প্যারাসিটামল, এইটা সেইটা, কোনো ডাক্তারের কোনো নাই, কোনো তদারকি নাই, কোনো কিছু নাই। নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এখন আমাদের যে অবস্থা, আসলে ডেঙ্গুর প্রচন্ড চাপ, বাংলাদেশের সব জায়গার মতো ভৈরবে প্রচুর ডেঙ্গু রোগী বাড়তেছে। তো এই দৃষ্টিকোণ থেকে আমি আসলে সবার কাছে অনুরোধ করবো, আপনারা সবাই সতর্ক থাকবেন। চলমান পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসা ব্যবস্থা উন্নত এবং এডিস নিধনে পৌর কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জের ভৈরবের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিদ্রাতুল রশিদ পিয়াল। পিয়াল, ভৈরবে ডেঙ্গু রোগের প্রকোপ কতটা দেখছেন আর এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন জানাবেন? ইতিমধ্যে ভৈরবে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। প্রতিদিনই গড়ে ভৈরবে
25 থেকে 30 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা যদি সরকারি হিসাব মতে বলি, ভৈরবে প্রতিদিন 15 থেকে 20 জন রোগী সরকারি হসপিটালে ভর্তি হচ্ছেন। বাকি যারা আছেন তারা প্রতিদিন অন্যান্য হসপিটালে তাদের চিকিৎসা সেবা নিচ্ছেন। জরুরি অবস্থাতে ভৈরব থেকে প্রতিদিনই গড়ে 5 থেকে 10 জন রোগী বিভিন্ন হসপিটালে, কিশোরগঞ্জ সদর সহ বিভিন্ন হসপিটালে প্রেরণ করা হচ্ছে। ভৈরবে ডেঙ্গু অবস্থার যে পরিস্থিতি, বিগত কয়েক বছরেও এরকম পরিস্থিতি কখনো হয়নি। এইবার ডেঙ্গু পরিস্থিতি প্রায় 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে ভৈরবে। তো বর্তমানে আমরা ভৈরবের স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলে দেখেছি যে পৌর প্রশাসনের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র মশক নিধনের জন্য যে মেডিসিন ব্যবহার করা হচ্ছে ওইটা বাদে পৌর প্রশাসন তেমন কোনো ভূমিকা রাখছেন না, যার কারণে ভৈরবে ডেঙ্গু পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে। এর ফলে আজকের পরিস্থিতি যদি আমি বলি, সরকারি হিসেব মতে আজকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে 30 জন, এর মধ্যে 12 জন পুরুষ, 10 জন মহিলা এবং 8 জন শিশু ভর্তি আছেন। তো সরকারি হিসেব মতে যে চিকিৎসকরা আছেন তারা বলছেন যে সচেতনতা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ সারা বাংলাদেশের মতোই ভৈরবের পরিস্থিতি খুবই ভয়াবহের দিকে যাচ্ছে। আমরা প্রশাসনিক ভাবে সহযোগিতা চাচ্ছি। চিকিৎসকরা আরো বলছেন যে আপনারা সচেতন হন এবং প্রশাসনিক ভাবে আরো নজরদারি বা ডেঙ্গু প্রতিরোধে আমাদের আরো করণীয় কি আছে তার প্রতি নজর দেওয়া উচিত। জি সিনথিয়া, এই ছিল ভৈরবের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। নরসিংদীতে প্রায় 6 বছর ধরে মৃত নারীকে জীবিত দেখিয়ে ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে 2 ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, সাবেক ইউপি মেম্বার ও বর্তমান নারী ইউপি মেম্বারের যোগসাজশে চলছে এই অপকর্ম। তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় আনার কথা জানিয়েছে উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষ। নরসিংদী প্রতিনিধি মোর্শেদ শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। প্রায় 6 বছর আগে মারা যায় নরসিংদী সদর উপজেলা দক্ষিণ শিলমান্দি এলাকার প্রতিবন্ধী ফাতেমা বেগম। তবে বাস্তবে মৃত হলেও 6 বছর ধরে তার নামে চলছে প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন। ফাতেমার পরিবারের অভিযোগ, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন এবং বর্তমান মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার যোগসাজশে করছেন এমন প্রতারণা। নাম্বার হইছে আল্লাহ ভরে কইছে আমারে বইটা দেন কাকি, মানে আমার ছেলে আরেকটা আছে প্রতিবন্ধী, মানে তার নামটা কাটিয়া তো তার নামে দিয়ে দিন। 6 বছর ধরে মারা গেছে, অনেক বাতা উঠাইতেছে, কি ভালো পর্যায়ে পড়ে এত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার। 6 বছর পর্যন্ত এই টাকাগুলো যেভাবে খাচ্ছে এরা তো আসলে এটা ঠিক করে না, এটা ঠিক হয় নাই। তো নিকৃষ্ট মানে এর চেয়ে জঘন্যতম কাজ আর হতে পারে না। অভিযোগের বিষয়ে একে অপরের ওপর দায় চাপান আনোয়ার হোসেন ও সেলিনা আক্তার। সেলিনা মেম্বার নিলে ওনারা বলেছেন যে ওর কাছে বইগুলো না আসে, আপনারা ওই একজনের পরিবর্তে একজন দিয়ে দিয়েন। এটা কেমনে উড়াইছে না উড়াইছে, কেমনে কি করতেছে না করতেছে, আল্লাহ কইতার বা হেরা কইতার। এই বই আমগোর কাছে থাকে আছে না যে আমরা সাথে সাথে জমা দিয়ে লাই নিয়ে বা ওই যে বই হারা দিয়ে দেই, হারা দিয়ে আবার মৃত্যু সনদ করে দেই, পরে টাকা গিয়ে হারা উড়াইলেই করে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তির আওতায় আনার কথা জানালেন এই কর্মকর্তা। আমরা যদি কোনো লিখিত অভিযোগ পাই কিংবা আপনারা যদি ইউনিয়ন পরিষদে যদি কোনো লিখিত অভিযোগ দেন, সেই ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা সেটা বের করার ব্যবস্থা করব। ফাতেমা বেগম ছাড়াও একই এলাকার আরেক মৃত নারীর নামে ভাতার টাকা উত্তোলনের অভিযোগ আছে অভিযুক্তদের বিরুদ্ধে। সুলাইমান কবির, RTV। শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গেল 2 দিন ধরে মেহেরপুরে প্রকৃতির চিত্র পাল্টে যাচ্ছে শীতের আগমনে। ভোর থেকেই যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের শরীরে দেখা যায় শীতের পোশাক। কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য। দিনে সামান্য গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর অনুভূত হচ্ছে শীত। শীতের খবর আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মাজিদুল, শীতের প্রকোপ কি খুব বেশি পড়েছে কিনা, আর এখনো পর্যন্ত শীতের কারণে কোনো রোগ বালাই দেখা গিয়েছে কিনা জানাবেন? জি, এই মুহূর্তে
চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তবে উত্তরের যে হিমেল বাতাসটা শীতকালের দিকে আসে, প্রবাহিত হয় উত্তরের দিক থেকে, সেটা কিন্তু এই মুহূর্তে প্রায় মাঝারি ধরনের ঝড়ের কাছাকাছি বেগে আসলে প্রবাহিত হচ্ছে। তার মানে এই বাতাসটা জানান দিচ্ছে যে আজ থেকে আরো শীতের তীব্রতা বাড়বে। আপনি যেটি বলছিলেন যে শীতের কারণে রোগবালাই দেখা দিয়েছে কিনা, আমরা বিভিন্ন হাসপাতালে খবর নিয়েছি যে বেশ কয়েকদিন থেকেই শীতজনিত যে সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর এবং ডায়রিয়ার যে আক্রান্ত হয় মানুষ, সেটা স্বল্প পরিসরে হলেও শুরু হয়েছে এবং হাসপাতালগুলোতে রোগী বৃদ্ধির শুরু হয়েছে। আমরা আজকে সকালে দেখেছি যে মানুষ ঘর থেকে যারা বের হচ্ছেন তাদের প্রায় সকলেরই শীতের পোশাক তাদের গায়ে ছিল এবং আমরা গত রাতে এবং গত রাতের আগের রাতে যে লেপ তোষক বা কাঁথা বা মুড়ি দিয়ে বা কাঁথা গায়ে দিয়ে যে মানুষ শীত নিবারণ করে, সেটি কিন্তু শীতের সময় এখন শুরু হয়ে গেছে। এবং আজকে ভোরের দিকে আমরা দেখেছি যে কিছুটা হলেও কুয়াশা ছিল, যদিও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা এখন আর নাই, এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তবে শীতের যে অনুভূতিটা, যে এখন এই মুহূর্তে কিন্তু যদিও রোদ, তারপরেও কিন্তু শীত অনুভূত হচ্ছে। ইতিমধ্যে যে শীতের সময় যে আমন ধান কাটার অর্থাৎ নবান্নের উৎসব যেটা বলা হয়, সেটি কিন্তু সেই পালে কিন্তু হাওয়া লেগেছে। অলরেডি আমন ধান কাটা শুরু হয়েছে, আর কিছুদিন পরেই পিঠাপুলির উৎসব শুরু হবে। সব মিলিয়ে একটা শীত যে উৎসব নিয়ে আসে, সেই উৎসবের মধ্যেই প্রবেশ করেছেন মেহেরপুর জেলার মানুষ। সিনথিয়া, এই ছিল শীত নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ। নিষেধাজ্ঞা শেষের 2 সপ্তাহ পরই ইলিশের দেখা মিলছে না বরগুনার পাথরঘাটায়। সপ্তাহখানেক আগে হাসি যেন নিমিষে বিলীন জেলেদের ঠোঁট থেকে। লোকসানের বোঝা মাথায় নিয়ে ঋণ শোধ করার দুশ্চিন্তায় রয়েছেন তারা। উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন, নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে মাছ শিকার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত 25 অক্টোবর মধ্যরাতে শেষ হয় নদী ও সাগরে মাছ ধরার উপর 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা। এরপর কয়েকদিন প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়লেও হঠাৎই যেন শুরু হয়েছে হাহাকার। জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। মাছ না পাওয়ায় জেলেদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে উপজেলার পাইকারি বাজারেও। অসুবিধাটা করছে সম্পূর্ণ ট্রলিং এ বেঁধে জালে সমস্ত বাচ্চা সব মেরে ফেলায়, ডিম আন্ডা বাচ্চা সব মেরে ফেলায়। কয়েকশো মন হইবে ধরছে ট্রলিং এ, এই পাতগড়ার আছে, হাইবের ময়পুরের আছে, এরা তো প্রচুর মাছ মারতে আছে। যে পরিমাণ মাছ হওয়ার কথা ছিল অবরোধের পরে, ওই তুলনায় মাছ কম, আবার রেটেও কম। 10-15টা জালিয়া ঘাড়ে বেরলে হয়তো 1 মন 1 মন মাছ হয়, এর উপরে মাছ হয় না। প্রজনন শেষ হয়েছে, কিন্তু আমরা বুঝি তো অনেক মাছ হওয়ার কথা, মাছ দেখি কম হইতে আছে। এখন দেখি সামনে গিয়ে আল্লাহ হয়তো বেশি মাছ। অবরোধ চলার সময় নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে মাছের পোনা নিধন করায় এমন পরিস্থিতি বলে দাবি উপজেলা মৎস্য কর্মকর্তার। লঘুচাপ নিম্নচাপে কেটে গেলে যে যারা ফিশিং করতে প্রপার পর্যাপ্ত সময় ধরে ফিশিং করতে পারে, তখন তারা, আমি আশা করি আমরা যে পর্যাপ্ত সামুদ্রিক মাছ সহ ইলিশ সহ অন্যান্য প্রজাতির সামুদ্রিক মাছ তারা ঘাটে ফিরতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনকে পালন করতে হবে আরও কঠোর ভূমিকা। পাশাপাশি জেলেদের সুরক্ষায় নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। আব্দুল হামিদ, RTV। আগাম জাতের রূপা আমন ধান কাটায় ব্যস্ত জয়পুরহাটের কৃষকরা। তবে এবার পোকার আক্রমণে ফলন যেমন কম, তেমনি হাট বাজারে ধান বিক্রি করে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। তাই সরকারি সহযোগিতার দাবি তাদের। আর পোকা দমন সহ নানা পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। জয়পুরহাট থেকে রশিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। উত্তরের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত জয়পুরহাটে মাঠে মাঠে চলছে কৃষকদের আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব। গেল মৌসুমে আলুর ব্যাপক লোকসান পুষিয়ে নিতে আগাম ধান চাষে আশার মুখ দেখলেও হতাশা যেন পিছু ছাড়ছে না তাদের। একদিকে কারেন্ট পোকার আক্রমণে বিঘা প্রতি জমিতে 5 থেকে 7 মণ ফলন কম হয়েছে, অন্যদিকে বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। ধানে
প্রচুর পরিমাণ পোকা ধরছে, ধানের ফলন খুবই কম। যে খরচাতে আলুর বীজ লাগা যাবে না, মানে হবে না এই টাকা দেয়। ধানের দাম নাই, দাম আবার মাঝখানে 1200 আসলে, এখন আবার 11 ভাঙ্গে আছে। 5 থেকে 6 মণ ধান আমরা বিঘা খেয়ে কম পাচ্ছি। 11,000 টাকা খরচ করলাম আর ধান পেলাম 12,000 টাকার। তাহলে এই 1,000 টাকা দিয়ে আমরা খাবো না বিউ বাচ্চা চালাবো না কি করব আমরা? কারেন্ট পোকা রোধে কৃষকদের নানা পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষক ভাইদের সাথে যোগাযোগ করতেছি, তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। কৃষক ভাইরা নিয়মিত ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে কিছুটা গড়িমসি করতেছে। অনেক ক্ষেত্রে সঠিক ওষুধটা সঠিক ডোজে না দেওয়ার কারণে দু একটি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেক্ষেত্রে আমরা কৃষক ভাইদের পুনরায় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আপনি যাতে ফলনটা বিপর্যয় না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি। চলতি মৌসুমে জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 2,41,126 মেট্রিক টন। আবরাবাহি আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।